স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তানজিনা অন্ত। মাদক মামলায় 27 দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্ত হলেন চলচ্চিত্র নায়িকা পরিমণি। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। র্যাবের একটি অভিযানে মাদক সহ আটক করে পরিমণিকে একাধিকবার রিমান্ডে নেওয়া এবং বারবার জামিন আবেদন প্রত্যাখ্যান হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে জামিন শুনানির নির্ধারিত সময়ের 13 দিন এগিয়ে এনে পরিমণিকে জামিন দিলেন ঢাকার মহানগর ও দায়রা জজ আদালত। মঙ্গলবার জামিন আবেদনের শুনানির পর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস জামিন আদেশ দেন। 20,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন বা অভিযোগপত্র না হওয়া পর্যন্ত পরিমণিকে জামিন দেয় আদালত। শেষমেশ আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 প্রকৌশলী। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দুর্বিষহ মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে খুশি সবাই, আর এজন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 15 আগস্ট তালেবানদের দখলে যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তারপর থেকেই যতই সময় গড়িয়েছে দুশ্চিন্তা বেড়েছে দেশটিতে থাকা ভিনদেশি নাগরিকদের নিয়ে, উদ্বেগ ছিল বাংলাদেশিদের নিয়েও। তবে সব উদ্বেগ উৎকণ্ঠা পেছনে ফেলে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি প্রকৌশলী, যারা সবাই আফগান মুঠোফোন কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের ইকে 584 নম্বর বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তবে 11:30টার দিকে বিমান অবতরণ করলেও ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া শেষ করতে আফগান ফেরতদের রাত কাটে বিমানবন্দরেই। বিমানবন্দর থেকে তারা বের হন ভোর 6:30টার দিকে। তারপরও অনাকাঙ্ক্ষিত সব স্মৃতি ফেলে এখন স্বস্তি তাদের চোখে মুখে। লাস্ট 10-15 দিন খুব মারাত্মক একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল শুভাকাঙ্ক্ষীরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিল, এবং আমরা তো যেহেতু অন দ্য গ্রাউন্ডে ছিলাম, সিচুয়েশন খুবই অন্যরকম ছিল। আপনারা সবাই জানেন যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে নানা রকম পরিস্থিতি তৈরি হয়। সরকার যেহেতু পরিবর্তন হইতেছে, এখন ওখানে তো কোনো সরকার নাই, অ্যাকচুয়ালি ফর্ম করে নাই, তো আমরা তো বুঝতেছি না যে ভবিষ্যৎ কেমন হবে, নিরাপত্তা কার কাছে চাইবে, এই হচ্ছে অবস্থাটা। তো আমরা যথেষ্ট অত্যন্ত উদ্বিগ্নতার সাথে আমরা দিন কাটছে, খুব প্যানিক ছিলাম আমরা। ফাইনালি আমরা যে আসতে পেরেছি, এটা আমাদের জন্য খুবই শুভকর ব্যাপার আর কি। আফগানিস্তান থেকে 6 বাংলাদেশি প্রকৌশলীর দেশে ফেরার কথা ছিল গেল 16 আগস্ট, কিন্তু তালেবানদের ক্ষমতা নেয়ার পর বাতিল হয় সব ফ্লাইট। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের সময়ও তারা অপেক্ষমান ছিলেন বিমানবন্দরে। শেষ পর্যন্ত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আটকে পড়া বাংলাদেশি ও 160 আফগান শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয় কাতারে। পরে দোহা থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাতে দেশে ফেরেন 6 বাংলাদেশি। দীর্ঘ দুশ্চিন্তার পর তাদের কাছে পেয়ে খুশি স্বজনরা। আমাদের ফ্লাইট ছিল 16 তারিখে আসার জন্য, তো ওরা 15 তারিখে টেক ওভার করছে, ফলে 16 তারিখে সব ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। এরপরে গত 12 থেকে 14 দিন আমরা ওখানে আটকে ছিলাম। আমেরিকার সিটিজেন যারা ছিলেন ওদের সাথে সেম প্লেনে আমাদের বাংলাদেশিদেরকে ইনক্লুড করে ওরা একই সাথে ইভাকুয়েট করে, এবং প্রথমে প্লেনটা জার্মানি যাওয়ার কথা ছিল, পরবর্তীতে ওরা কাতারে যে ইউএস এর যে বেজ আছে ওখানে আমাদের রেখেছে। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। এরকম সময় কখনো পার করিনি, সত্যি কথা বলতে, যেটা এখন খুব ভালো লাগতেছে। এটা অন্যরকম অনুভূতি, আসলে এটা প্রকাশ করা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6 বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বৈরী সময় পার করছে বিএনপি। দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নিয়েই এখন তারা সামনে এগোবে, আর এই আন্দোলন গড়ে তুলতে পারলেই গণতান্ত্রিক সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। মারুফা রহমানের প্রতিবেদন।
1978 সালে প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগ সহ বিদ্যমান রাজনৈতিক দলের বেশ কিছু নেতা ও জনপ্রিয় পরিচিত মুখের সম্মেলন ঘটিয়ে যাত্রা শুরু করে ক্ষমতার স্বাদ পেয়েছিল বিএনপি। শুধু তাই নয়, এরশাদ পতনের পর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার ইতিহাসেও সবাইকে চমকে দিয়ে 1991 সালের অবাধ নির্বাচনে 140টি আসন নিয়ে ক্ষমতায় বসে দলটি। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই। এরপর 1996 সালে পরাজিত হলেও 114টি আসনের শক্ত বিরোধী দলের মর্যাদা ধরে রাখে। ফের 2001 সালের নির্বাচনে 193টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে দলটি। কিন্তু 2008 থেকেই কঠিন সময়ের দিকে যাত্রা শুরু। সেই নির্বাচনে 30 আসনের এক বিরোধী দল হলেও 2014 সালের নির্বাচন বয়কট ও 2018 সালের নির্বাচনে সেই আসন এখন মাত্র 5টিতে ঠেকেছে। 43 বছরে এমন সময় কেন এলো দলটির, বলছিলেন সংগঠনটির দ্বিতীয় প্রধান। বিএনপির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা আমরা মনে করি যে একটা চরম বৈরী একটা পরিবেশের মধ্যে, প্রতিকূল একটা পরিবেশের মধ্যে বিগত এক যুগ ধরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে আটক করে রাখা, প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-এর উপরে অধিক মানুষকে গুম করে দেওয়া এবং সহস্রাধিক মানুষকে খুন করা। তিনি মনে করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। তাই বর্তমানে অন্তরীণ খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দলকে সর্বস্তরে ঢেলে সাজানো এবং আন্দোলন গড়ে তোলা এখন তাদের প্রধান লক্ষ্য। যখনই আপনার একটু সুযোগ পাই আমরা, তখনই আমরা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি। সেই কর্মসূচিগুলো হচ্ছে ম্যাডামের মুক্তি, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং জনগণের সমস্যাগুলো নিয়ে আমরা চেষ্টা করি, যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সেটা করার চেষ্টা করি। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় লন্ডনে বসবাসরত তারেক রহমানকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঢাকা সিলেট 6 লেন উন্মোচিত হবে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে 15,130 কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। স্বপ্নের এই মহাসড়কটি 6 লেনে উন্নীত হলে বদলে যাবে সিলেট অঞ্চলের অর্থনীতির চিত্র। নতুন গতি পাবে শিল্প, বাণিজ্য ও পর্যটন। শুধু তাই নয়, 6 লেন হয়ে গেলে এই মহাসড়ক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে 6 লেনের স্বপ্ন ডানা মেলতে শুরু করলেও এখনও আশা নিরাশার দোলা চলে সিলেট অঞ্চলের মানুষ। 2015 সালে সিলেটের মানুষকে প্রথম 4 লেনের স্বপ্ন দেখান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেই স্বপ্নের ডালপালা মেলে সময়ের সাথে সাথে। এরপর 2017 সালে চীনা প্রতিষ্ঠান চায়না হারবারের সঙ্গে চুক্তি করেন সরকার, কিন্তু নানা কারণে তাদের কাজ আর এগোয়নি। এদিকে চলতি বছরের 16 ফেব্রুয়ারি একনেকের সভায় ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর 24 ফেব্রুয়ারি এই মহাসড়কটি 6 লেনের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর সর্বশেষ এডিবির দেয়া ঋণ অনুমোদনে নতুন আশার আলো দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। 130 কোটি টাকা, $1.78 বিলিয়ন তাদের বোর্ড সেইটা অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে। মহাসড়কটি 6 লেন হয়ে গেলে এই অঞ্চলের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো যদি আমরা করতে পারি, হাবের মাধ্যমে শুধু বাংলাদেশের না, ইন্টারন্যাশনাল টুরিস্টরা কিন্তু সিলেটে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সিলেট যত তাড়াতাড়ি হবে সিলেটের উন্নয়নে ততটা অগ্রগতি সাধন করবে। 2015 থেকে 2021 মাঝখানে কাজের কচ্ছপ গতির অগ্রগতি। তাই তো পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এমন খুশির খবরেও আশা নিরাশা দোলাচলে সিলেটের মানুষ। আমরা আসলে একটা কনফিউশনের মধ্যে বিরাজ করছি যে আদৌ এটা আসলে বাস্তবায়ন হবে কিনা। ঢাকা সিলেট মহাসড়কের অর্থায়ন নিশ্চিত হয়েছে, এমন পূর্ণাঙ্গ জমি অধিগ্রহণ শেষ করে দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়ায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক ভেঙে দেবে গেছে। এতে যান চলাচলে চরম অসুবিধা হচ্ছে। মহাসড়কের দেখা দিয়েছে দীর্ঘ 7 কিলোমিটার যানজট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, আমরা সকাল থেকে দেখছিলাম যে দীর্ঘ যানজট মহাসড়কটিতে, আর সবশেষ কি অবস্থা দেখছেন? ধন্যবাদ তানজিনা। এটি জাতীয় মহাসড়ক, খুব গুরুত্বপূর্ণ মহাসড়ক এই কারণে যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম, সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়কটি। এবং আপনি যেমনটি বলছেন যে রানাখড়িয়া মিরপুর উপজেলার এই জায়গাতে আমরা দেখেছি যে সড়কের পিচ একেবারে উঠে গেছে এবং সড়কটি অনেকখানি দেবে গেছে এবং এটি প্রায় 400-500 মিটার পর্যন্ত এলাকা জুড়ে এরকম সড়কটি দেবে গেছে। এবং এই সড়কটি 2 বছরের কিছু আগে সড়ক বিভাগ নির্মাণ করেছিল, পুনর্নির্মাণ করেছিল। তারপর থেকেই কিন্তু সড়কটি স্থানীয়রা বলছেন যে ঢেউ খেলানোর মতো কোনো জায়গায় দেবে গিয়েছিল, কোনো জায়গায় উঁচু হয়ে গিয়েছিল। তারপর থেকেই তারা নিরবচ্ছিন্নভাবে মেরামত করেই যাচ্ছে এমার্জেন্সি মেনটেন্যান্স নিয়ে এবং সর্বশেষ এখনও দেখছেন যে তারা কিন্তু মেরামত করছেন। এবং এই সামনের দিকে যেটা দেখছেন যে এদিকে ভেড়ামারা প্রান্ত, এই ভেড়ামারা প্রান্তে আমি খবর নিয়েছি এবং কিছুক্ষণ আগে দেখে এসেছি যে 4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কারণ এই ভাঙা অংশ দিয়ে মাত্র একটি করে গাড়ি পার হচ্ছে, অর্থাৎ এক প্রান্তের গাড়ি আটকে রেখে অপর প্রান্তে, এদিক কুষ্টিয়া প্রান্তেও কিন্তু 3 কিলোমিটার মতো দীর্ঘ যানজট দেখেছি। এই যে সড়কের এই অবস্থা কেন হয়েছে, আমি প্রকৌশলীদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং এই সড়কে চলাচল করে যানবাহনের চালকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে সড়কে যে পরিমাণ লোড নেওয়ার কথা তার চেয়ে বেশি লোড নিয়ে এখানে আসলে যানবাহন চলাচল করে, সেই কারণে এই সড়কটা এভাবে দেবে গেছে। তবে সড়ক বিভাগ কিন্তু সংস্কারে আবারও এমার্জেন্সি মেনটেন্যান্সের ফান্ড থেকে কাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে, তানজিনা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক ভেঙে দেবে গেছে, সেখানে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে, আর সেই তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী জাহিদুজ্জামান। চলে যাচ্ছি পরের খবরে। সাভার উপজেলা বনগাঁও ইউনিয়নের সাদাপুর গ্রামের রাস্তার একটি খালের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও 2 দিকে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সরেজমিনে ব্রিজটির কি অবস্থা দেখছেন? তানজিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি বনগাঁ ইউনিয়নের সাদাপুর এলাকায়। সেখানে কিন্তু একটি খালের উপরে ব্রিজ নির্মাণ, এখানে একটি লোহার ব্রিজ ছিল, ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে প্রায় 3 বছর আগে। এখন আপনি দেখছেন যে এই ব্রিজটির 2 পাশে রাস্তা এবং সড়ক রয়েছে, কিন্তু মাঝখানে যে ব্রিজটি সেটা কাজ প্রায় 2 বছর বেশি সময় ধরে কাজ করছে। ব্রিজটি আসলে পড়ে আছে, কেন আসলে হচ্ছে না আমি একটু জানতে চাবো এই এলাকার যারা জনপ্রতিনিধি তার সঙ্গে, যে আপনার সাথে একটু কথা বলতে চাই। ব্রিজটি কিন্তু দেখছেন যে এখানে একটি ব্রিজ ছিল, ভেঙে আরেকটি ব্রিজ করছে এবং 2 বছরের বেশি সময় ধরে ব্রিজটি কাজ ফেলে রেখে চলে গেছে ঠিকাদাররা। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে? কি কারণ হচ্ছে না সেটা আমরা জানি না, কারণ 2 বছর অধিক আপনি ব্রিজটা কাজ ধরছে কন্ট্রাক্টর, ধরার পর আপনি কাজ এই পর্যন্ত 2 পাশে 2টা পিলার করছে, মাঝখানে আপনি রড খাড়া করতে গেছে। আমরা জানতে চাইলে, আমি জনগণের প্রতিনিধি হিসাবে জানতে চাইলে কোনো উত্তর পাই না। তারা আমার তিরস্কার করে, বলে যে বড় মাপের কন্ট্রাক্টর, গোপালগঞ্জ বাড়ি, এর সাথে আপনাকে আমাকে কিছু বলে না। এটার পর তারা আমাকে আর বেশি কিছু বলতে চায় না। আমি যে মেম্বার, আমারও আপনার তারা তেমন একটা মূল্যায়ন করে না, কারণ আমার 3টা ওয়ার্ডের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। পাশে হলো আমাকে উপজেলার সাভার। এই যে আপনারা দেখতেছেন 2 দিন পর আপনাকে এই রাস্তার উপরে পানি উঠবো, এই জনগণ কিভাবে চলাফেরা করব? তারপর আপনাকে ভিতরে কয়েকটা রাস্তা খনন করে থেকে গেছে, চলাচলের অনুপযোগী করে রাখছে। অনেক ধন্যবাদ। ব্রিজটি তো আসলে পড়ে আছে, এতিমের মতো পড়ে আছে, কেন হচ্ছে না? হচ্ছে না স্যার,
কেন যে হচ্ছে না এটাই তো আমরা বলতে পারি না। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ভাঙ্গা নিচে বেলি ব্রিজ অনেক বছর তপস্যার পরে বেলি ব্রিজটা ভাঙ্গা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই এখন যে অকেজক বানায় পুরাটা ইউনিয়নের লোকরে হয়রানি করতেছে, কেন কিভাবে এটা আমরা বুঝতে পারি না। আপনাকে যেমনটি আসলে এখানকার লোকজন কিন্তু আসলে বলছে এবং ব্রিজটি কিন্তু আসলে এতিমের মতো পড়ে আছে এবং দেখার কেউ নেই। এই ছিল আমার কাছে সাদাপুরের সংযোগ ব্রিজের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। তানজিনা। নাজমুল আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের সাদাপুর গ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা, বলছিলেন সংযোগ সড়ক না থাকা একটি ব্রিজের অবস্থা। শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। যাত্রীবাহী বাস দ্রুত পার করার কারণে মালবাহী ট্রাক পার হতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাচ্ছে। এতে পণ্য পরিবহনে খরচ বাড়ছে। বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই ঘাটে ট্রাক পার হতে কত সময় লাগছে? আপনি যেমনটি জানাচ্ছেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের প্রচন্ড স্রোত এবং শিমুলিয়া বাংলা বাজার নৌরুটটা বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু এই রুটে পণ্যবাহী এবং যাত্রীবাহী পরিবহনের চাপ পড়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে কিন্তু পণ্যবাহী ট্রাকের একটি দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষা রয়েছে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে যানজট মুক্ত রাখার জন্য প্রশাসনিক কিন্তু 14 কিলোমিটার দূরে গলন্দ মোড় এলাকায় কিন্তু পণ্যবাহী ট্রাকগুলো আটকেই রেখেছে। সেখানেও কিন্তু প্রায় 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষা রয়েছে। এই সকল ট্রাক চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দিনের পর দিন অপেক্ষা করেই কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হচ্ছে। তবে আরেকটি বিষয় যে উল্লেখযোগ্য, যেখানে যে যাত্রীবাহী পরিবহন ও পচনশীল যে দ্রব্যবাহী ট্রাকগুলো আছে সেগুলো ট্রাকগুলো কিন্তু এবং যাত্রীবাহী পরিবহনগুলো কিন্তু জরুরি ভিত্তিতে তাদেরকে পারাপার করা হচ্ছে। তাই সে সকল যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক কিন্তু দৌলতদিয়া ঘাটে এসেই তারা কিন্তু সহজেই ফেরি পারাপার হয়ে গন্তব্যস্থানে যেতে পারছে। দুর্ভোগ কিন্তু স্বীকার করতে হচ্ছে যে সকল বাজে মালের ট্রাকগুলি, তাদেরকে কিন্তু দুর্ভোগ স্বীকার করে দৌলতদিয়া ঘাট পার হয়ে তাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। আরেকটি চালকরা কিন্তু যে অভিযোগটি করেছেন যে মহাসড়কে কিন্তু ফাঁকা জায়গায় তাদেরকে থাকতে হচ্ছে। এখানে কিন্তু চরম দুর্ভোগ এবং শুকনো খাবার অতিরিক্ত টাকা ব্যয় করে কিন্তু তাদেরকে সেই জিনিসটি কিন্তু খেতে হচ্ছে। তো সব মিলে আমরা বলতে পারি যে যারা পণ্যবাহী ট্রাক রয়েছে তারা কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে দৌলতদিয়া ঘাটে কিন্তু 1 থেকে 2 দিন অপেক্ষা করে ফেরি পার হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। তানজিনা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাটে মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এবারে বন্যার খবর। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী কয়েকটি ইউনিয়ন সহ চরবেষ্টিত 70টি গ্রামে পানি ঢুকেছে। এতে ক্ষতির মুখে পড়েছে 42,000 মানুষ। বাঁধে পরিবার পরিজন গবাদি পশু নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে পানিবন্দী মানুষ। এসব এলাকায় খাদ্য সহায়তা হিসেবে 120 টন চাল দিয়েছে জেলা প্রশাসন। তবে আগামী 3 থেকে 4 দিন পর পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার যমুনা নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দির যমুনা নদী তীরবর্তী 7টি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন নিচু এলাকা সহ চরাঞ্চলের 56টি গ্রাম, সোনাতলা উপজেলার নিম্নাঞ্চলে 3টি ইউনিয়নের 11টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রোপা আমান, বীজতলা, সবজি, মাসকলাই ফসল সহ সারিয়াকান্দির 90 হেক্টর, সোনাতলার 74 হেক্টর ও ধুনটের 240 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়াও 10টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বসত বাড়িতে পানি প্রবেশ করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ উঁচু স্থানে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। মুরগি টুরগি নিয়ে আসছি ওই স্কুলে ঘরত। পাট আছিল, ধান আছিল, এগুলো তো ডুবে গেছে। আমাদের আউশ ধানগুলো ডুবে গেছে, বিলীন হয়ে গেছে। বৃষ্টি বাদলের সময় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খুব কষ্টতে আছি আমরা।
এই অবস্থায় আমরা এখন ভাদ্রপুর এসে গরু বাছুর নিয়ে ওখানে দিন যাপন করছি। আরো 3 থেকে 4 দিন পর্যন্ত বাড়তে পারে পানি, এরপর পানি কমতে শুরু করবে। বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আসলে মাঝারি ধরনের বন্যা, বড় বন্যার আশঙ্কা নেই। বর্তমানে আমাদের বাঁধ এবং অন্যান্য অবকাঠামো সুরক্ষিত আছে, সুতরাং এখানে বন্যা নিয়ন্ত্রণের একটি সুরক্ষিত ব্যবস্থা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কি? তানজিলা, ধন্যবাদ। এই মুহূর্তে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বাড়ার উপরে আছে। এই কারণে কিন্তু প্রতিদিন নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং হাজার হাজার বসতভিটায় কিন্তু ইতিমধ্যে পানি উঠে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের বসতভিটায় কিন্তু পানিতে একাকার হয়ে গেছে। সেখানকার মানুষ কিন্তু আসলে যে গরু গবাদি পশু এবং মানুষ কিন্তু আসলে খুব দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। প্রতিটি বসতভিটায় কিন্তু 2 থেকে 3 ফুট পানির নিচে চলে গেছে। এই অবস্থায় সরকারি যে সহায়তা, সেই সহায়তা কিন্তু আসলে অপ্রতুল। মাত্র সিরাজগঞ্জের 5টি উপজেলায় 125 টন মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে, যা কিন্তু আসলে একেবারে অতুল। এই সমস্ত বন্যা কবলিত মানুষের মধ্যে কিন্তু যেমন শুকনো খাবার, খাদ্য এবং পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও যে নারী রয়েছে তাদের কিন্তু যে বাথরুম, টয়লেট, এগুলো কিন্তু চরম সমস্যা হয়ে পড়েছে। এছাড়া যে এই যে পানি বাড়ার কারণে কিন্তু এবার সিরাজগঞ্জে 4,500 হেক্টরের ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে কিন্তু কৃষকরা আসলে দিশেহারা হয়ে পড়েছে। আমি একটু একজন বন্যা কবলিত নারীর সাথে কথা বলবো। আসলে আপনার বাড়ির কি অবস্থা আর কিভাবে চলছেন? আমার বাড়ির অবস্থা খুব খারাপ বাবা, একবারে পানি দিয়ে তলায় গেছে। এই বাঁধের উপরিটা। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সায়েম। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 86 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 3,357 জনের করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,618 জনে। এর মধ্যে মোট মারা গেছেন 26,195 জন। 24 ঘন্টায় সুস্থ হওয়া 4,102 জন সহ মোট 14,25,985 জন সুস্থ হয়েছেন। একদিনে 28,097টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 11.95%। শীঘ্রই পুঁজিবাজারে আসছে 20,000 কোটি টাকার স্থিতিশীলতা তহবিল। দীর্ঘদিন অলস পড়ে থাকা কোম্পানিগুলোর লভ্যাংশ থেকে যা তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন এই তহবিল পুঁজিবাজারের বিপর্যয় ঠেকাতে ও বিনিয়োগকারীদের কম সুদে ঋণ দিতে কাজে লাগানো হবে বলে জানিয়েছে কমিশন চেয়ারম্যান। বেঁধে দেওয়ার সময়ে তহবিলে অর্থ জমা না দিলে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। সুলতান আহমেদের রিপোর্ট। 1 বছরে আমূল পরিবর্তন এসেছে দেশের পুঁজিবাজারে। বাজার মূলধন, সূচক কিংবা লেনদেন সবকিছুতেই আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। মহামারীর সময়ে একদিকে ব্যাংক আমানতের সুদ হার কমে গেছে, অন্যদিকে কমেছে বিনিয়োগের ক্ষেত্র। সব মিলে বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে। হিসেব বলছে 2020 সালের আগস্ট মাস শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচকের অবস্থান ছিল 4,879 পয়েন্টে, বর্তমানে যা 6,869 পয়েন্ট। বাজার মূলধন ওই সময় ছিল 3,69,834 কোটি টাকা, বর্তমানে যা ছাড়িয়েছে 5,57,000 কোটির ঘর। অবিশ্বাস্য পরিবর্তন এসেছে লেনদেনেও। 1 বছর আগের লেনদেন ছিল 1,000 থেকে 1,100 কোটি টাকা, যা এখন ছাড়িয়েছে 2,000 কোটির ঘর। পুঁজিবাজারের পাড়ার বৃদ্ধিটা যেন একটা সংযত পর্যায়ে থাকে, অর্থাৎ ইকোনমিক ফান্ডামেন্টাল যেটাকে আমরা বলি, অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো এখানে লিস্টেড আছে তাদের যে ইকোনমিক পারফরমেন্স, সেটার সাথে যেন এই বাজারের বৃদ্ধিটা একটা সম্পর্কিত থাকে।
সম্প্রতি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ নিয়ে নতুন তহবিল গঠন করতে যাচ্ছে তারা, যার আকার হতে যাচ্ছে 20 থেকে 21,000 কোটি টাকা। কমিশন চেয়ারম্যান বলছেন, তহবিল কাজে লাগানো হবে পুঁজিবাজারের কল্যাণে। বিনিয়োগকারীরা চাইলে এই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিতেও পারবেন। যারা নলেজ আছে, যাদের অভিজ্ঞতা আছে, তারাই এটাকে মার্জিন লোনের জন্য আমাদের ব্রোকারদের দিতে পারে খুব লো ইন্টারেস্টে। তাহলে আমাদের মার্জিন লোন যারা নেয় তাদের সুবিধা হবে, অথবা শেয়ারগুলো সোয়াপ করে বিভিন্ন ফরওয়ার্ড পারচেস করে তাদেরকে ব্যবহার করতে দিতে পারে, সময় আনতে আবার ফেরত পাবে। তবে সময় মতো তহবিলে অর্থ জমা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নিয়ন্ত্রক সংস্থা 30 আগস্ট দিন ধার্য করে দিলেও সব কোম্পানি এই সময়ের মধ্যে অর্থ জমা করতে পারছে না। যেই কমিশন যে কোনো অর্ডার, যে কোনো ডাইরেক্টিভ ইস্যু করতে পারবে এবং সেইটার পানিশমেন্টটা আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর সেকশন 24 এ যেমন 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন আছে, এবং সেকশন 22 অনুযায়ী 1 লাখ টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট তারা ফাইন করতে পারবে। তহবিল বাজার পতনের সময়ে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিনিয়োগকারীরাও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, সমাজে দুর্নীতি ও অপরাজনীতির শেকড় ছড়িয়ে গেছে, এগুলো উপড়ে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। হাসিনা বলেছেন, আমার 11 লক্ষ তৃণমূলের কর্মী কোথায়? আমরা সেই তৃণমূলের কর্মীদেরকে জাগানোর জন্য আজকে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমরা সংগ্রাম করছি। আজকে 15 আগস্টের অঙ্গীকার হবে, আমরা আবার আওয়ামী লীগকে পুনর্গঠিত করব। এক বছরে খুলনা থেকে হিমায়িত চিংড়ি ও সাদা মাছের রপ্তানি বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। রপ্তানির সঙ্গে বেড়েছে সার্বিক উৎপাদনও। করোনাকালে এই সাফল্যের পেছনে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও সরকারি প্রণোদনার ভূমিকা রয়েছে বলছেন মৎস্য কর্মকর্তারা। উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে মাছ চাষে বিপ্লবের আশা রপ্তানিকারকদের। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার মৎস্য সম্পদ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের তথ্য বলছে 2019-20 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 29,540 মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে 2,359 কোটি টাকায়। পরের অর্থ বছরে 33,727 টন মাছ রপ্তানি হয়েছে 2,415 কোটি টাকায়। করোনা সংকটেও এই খাদ্যপণ্যের রপ্তানি বেড়েছে 1.25 কোটি টাকার বেশি। চিংড়ি ও সাদা মাছের চাষ এবং রপ্তানিতে বড় ভূমিকা রয়েছে খুলনার স্থানীয় মাছ চাষিদের। তারা বলছেন, মাছের খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে আরও বাড়বে উদ্যোগ। মৎস্য খাবারের যে প্রসেসটা সেটা অনেক ব্যয়বহুল হয়ে পড়তেছে বর্তমানে, আর করোনার জন্য আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দিকে একটু লক্ষ্য করার জন্য। মৎস্য কর্মকর্তারা এজন্য আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি সরকারের প্রণোদনাকে ট্রিগার হিসেবে মানছেন। মৎস্য অধিদপ্তরে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প, এনএটিভি প্রকল্প এবং ক্লাইমেট চেঞ্জ নামক একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের খুলনা জেলার যে 9টি উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় প্রায় 10 থেকে 20টি করে প্রদর্শনী খামার দেওয়া আছে। হিমায়িত খাদ্য রপ্তানির সঙ্গে জড়িতরা খুলনার উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। চিংড়ি এবং মাছকে আরো বেশি নজর দিতে পারি, আমরা যদি আরো বেশি সময় দিতে পারি, সরকারের কাছ থেকে যদি পলিসি প্ল্যানিং আমরা ভালো করে পাই, তাহলে কিন্তু এর উৎপাদন 2 গুণ, 3 গুণ, 4 গুণও করা সম্ভব হবে। শুধু রপ্তানিমুখী শিল্প নয়, দেশি অনেক বিলুপ্ত প্রায় মাছের উৎপাদন ক্ষেত্র হিসেবেও খুলনা এগিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক। 2 দশকের অভিযান শেষে আফগানিস্তান থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র। তাদের এই বিদায় ঘটেছে বর্তমান বিশ্বের অন্যতম সংকটময় পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে। অনেকে একে যুক্তরাষ্ট্রের গ্লানিময় বিদায় নামে আখ্যা দিয়েছেন। আফগানিস্তানে একদিকে মানবিক বিপর্যয়ের শঙ্কা, আর অন্যদিকে তালেবানের শাসনে দেশটির সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এখন বিশ্বজুড়ে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা।
একটি ছবি, সেটাই আপাতত হতবাক করেছে গোটা দুনিয়াকে। নাইট ভিশন ক্যামেরায় তোলা ছবিতে হেঁটে আসতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। তিনি মার্কিন এক সেনাকর্মী, ডান হাতে রাইফেল, বাঁ হাতটি ফাঁকা। আফগানিস্তানে কর্তব্যরত অবস্থায় ওই দুটি হাত এতটাই নিরুদ্যম কখনো হয়েছিল কি? শেষ কবে? এভাবে মাথা ঝুঁকিয়ে ফিরছেন মার্কিন কোন সেনা? উত্তর খুঁজতে হাতড়ে বেড়াচ্ছে বিশ্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন তৈরি করে, যার মূল বিষয় যুক্তরাষ্ট্রে কত প্রাণের মূল্য আফগানিস্তান দিয়েছে এবং কতটা নিয়েছে। তথ্য বলছে গত ২০ বছরে আফগানিস্তানে ৬,৩৬০ জন আমেরিকান প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২,৪৬১ জন আমেরিকান সেনা, ৩,৮৪৬ জন আমেরিকান ঠিকাদার। অন্যদিকে ২০ বছরের নিহত তালেবানের তালিকায় ৫১,১৯১ জন। নেটোর সদস্য যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন সহ প্রায় ৩০ দেশ। তালেবান উৎখাতে ২০ বছরে আমেরিকার সহযোগী ওই দেশগুলো সেনাদের মধ্যে ১,১৪১ জনের মৃত্যু হয়েছে। মার্কিনীদের হয়ে যুদ্ধে নামা ৬৬,০০০ আফগান সেনা ও পুলিশ মারা গিয়েছেন। পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল যেসব স্বেচ্ছাসেবী সংস্থা, তাদেরও ৪৪৪ জন মারা গেছে সেনা তালেবানের সংঘর্ষে। ২০ বছরের দীর্ঘস্থায়ী যুদ্ধের বিভিন্ন পর্যায়ে বলি হয়েছেন বহু সাংবাদিক। তালিকার শেষ নাম পুলিৎজার পাওয়া ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। তার মতো আরো ৭১ জন প্রাণ হারিয়েছে আফগানিস্তানের পরিস্থিতি খবর করতে গিয়ে। যুদ্ধক্ষেত্রে ছিলেন না এমন ৪৭,২৪৫ জন আম আফগান জনতা মারা গিয়েছেন। ৩১ আগস্ট দেশ ছাড়ার সময় বেঁধে দিয়েছিল তালেবান। ক্যালেন্ডারে সেই তারিখ ছোঁয়ার ১ মিনিট আগে আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা রাতের অন্ধকারে। মনে পড়িয়েছে আমেরিকার প্রায় পঙ্গু হয়ে যাওয়া সেনাদের আক্ষেপ, এই দিন দেখার জন্যই কি আমরা এত কিছু হারালাম? চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ৫ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলায় খেলা শুরু বিকেল ৪টায়। যদিও ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে এখন উইকেট। অস্ট্রেলিয়ার মতোই কি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৈরি করা হচ্ছে স্লো উইকেট, নাকি থাকছে অন্য কোনো সারপ্রাইজ? বিষয়টি নিয়ে নিজেদের ভাবনা লক্ষ্যের কথা জানিয়েছেন দুই দলের অধিনায়ক। এই ছিল এখনকার আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।